আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব, বলের ধারণা। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমরা গোছালো আকারে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি। বল মানে কি? শক্তি প্রয়োগ করা, কোনো কিছুকে প্রেসার দেওয়া। যে কোনো কাজ করতে আমাদের শক্তি লাগে। আমরা নানাভাবে বিভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করে থাকি। আমরা জানি টান ও ঠেলা হলো বল প্রয়োগের দুইটি মাধ্যম। কোনো কিছু আমরা টানতেছি সামনের দিকে, টানা, এটা হলো যে একটা বল প্রয়োগের মাধ্যম। কোনো কিছুকে ঠেলা দিচ্ছি যাতে ও সামনের দিকে যায়, তাহলে ঠেলাও একটা বল প্রয়োগের মাধ্যম। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনের বলের প্রভাব রয়েছে। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে। যন্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করলে যে কোনো কাজ আরও সহজ হয়। 1 নম্বর, বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা। বস্তুর উপর বিভিন্ন মাত্রার বল প্রয়োগে কি ঘটে? দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি, যেমন দরজা খোলা ও বন্ধ করা, ঠেলাগাড়ি টানা, টেবিল চেয়ার সরানো ইত্যাদি। এই সকল ঘটনায় বল প্রয়োগ প্রয়োজন। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এই সামনের জন কিন্তু এই বোঝাটাকে টানছে, এটা কিন্তু টানা, আর পেছনের জন এটাকে ঠেলছে। তাহলে আমরা এখানে একই জিনিসের উপর দুই রকম বল প্রয়োগ দেখতে পাচ্ছি। বিভিন্ন মাত্রার বল প্রয়োগ করে বলের কার্যকারিতা পর্যবেক্ষণ। তো আমরা এখান থেকে পর্যবেক্ষণ 1 এবং 2টা দেখব। পর্যবেক্ষণ 1, উপরের ছবি দুটি ভালো করে লক্ষ্য করি। ছবি এটাও দেখলাম, এটাও দেখলাম, এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা ছবি। প্রথম ছবিটিতে চালক গাড়িটি নিচু স্থান থেকে উঁচু স্থানে উঠাতে পারছে না। দ্বিতীয় ছবিতে চালককে গাড়ির পেছন থেকে তার দুই বন্ধু ঠেলা দিয়ে সাহায্য করে মালবাহী গাড়িটিকে উঁচু জায়গায় তুলে দিয়েছে। চালকের একা একটা গাড়ি টানা এবং তার বন্ধুর তাকে সাহায্য করার ফলে যে ভিন্ন ফলাফল হলো, তার কারণগুলো নিচে ছকে লিখি। পর্যবেক্ষণ কারণ, চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না। এরপরে যদি আমরা দেখি, পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি উঠানো সম্ভব হলো। এই দুইটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, পর্যবেক্ষণ চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না। গাড়ির ওজন চালকের বল প্রয়োগের তুলনায় বেশি ছিল, তাই। পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি উঠানো সম্ভব হলো। সকলের বল প্রয়োগের পর সম্মিলিত বল গাড়ির ওজনের তুলনায় বেশি, তাই এটি সম্ভব হলো। কারণগুলো সহপাঠীদের সাথে মিলিয়ে দেখি এবং আলোচনা করি। পর্যবেক্ষণ 2, প্রথমে কয়েকজন সহপাঠী মিলে শ্রেণীকক্ষে একটি ভারী টেবিলকে সরানোর চেষ্টা করি। 2, প্রথমবার চেষ্টায় একজন শিক্ষার্থী ঠেলা দিয়ে টেবিল সরানোর চেষ্টা করি। এরপর দুজন মিলে একসাথে টেবিলটিকে ঠেলা দেই। শেষে কয়েকজন মিলে একসাথে টেবিলটিকে ঠেলা দেই। নিচের ছকে ফলাফলগুলি তা লিখি। প্রচেষ্টার ধাপ, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, ফলাফল, কারণ টেবিল সরানোর জন্য বল প্রয়োগের মাত্রা। প্রথমে যখন একজন ছিল, দুইজন ছিল, এরপরে কয়েকজন, 3-এর অধিক ছিল, তখন আমরা ফলাফল এবং খালিঘরটা পূরণ করব। পর্যবেক্ষণ, আমরা যদি প্রথমে দেখি, প্রথমে একজন ছিল, তাহলে ফলাফল কি? ফলাফল হলো টেবিলটা সরে নাই, বলের পরিমাণ কম ছিল। যখন দুইজন ছিল, কিছুটা সরেছে, বলের পরিমাণ প্রথমবারের চেয়ে একটু বেশি ছিল। তৃতীয় চেষ্টার মধ্যে 3জন বা তার বেশি ছিল, সহজেই সরেছে, বলের পরিমাণ যথেষ্ট ছিল, তাই। তো এভাবে করে তোমরা বক্সটা সুন্দর করে এখানে পূরণ করে লিখতে পারবে। 3, সহপাঠীদের সাথে প্রাপ্ত ফলাফল মিলিয়ে নেই। প্রাপ্ত ফলাফলের কারণগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ, প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন কাজকর্ম করার সময় বল প্রয়োগ করি। বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি হলো টানা এবং ঠেলা। বল প্রয়োগ করে বস্তু সরানো যায় এবং বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তন করা যায়। বলের মাত্রা বাড়লে বস্তু দ্রুত ও বেশি দূরে যেতে পারে। মানে এখানে মোট কথা হলো, বল আমরা দুইভাবে করি, তাহলে বল আমরা দুইভাবে প্রয়োগ করি। একটা হলো টেনে অথবা ঠেলে। তো যত জোরে ঠেলা দিব অত সামনের দিকে যাবে, যত জোরে টানবো অত সামনের দিকে আসবে। মূলত বিষয় হলো এটা। তাই বলের কার্যকারিতা নির্ভর করে তার পরিমাণ ও প্রয়োগের কৌশলের উপর। তাহলে দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে। একটা হলো কি পরিমাণ তুমি বল দিচ্ছ এবং কোন কৌশলে তুমি দিচ্ছ। বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের
কার্যকারিতা সম্পর্কে আরও কিছু জানি। আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলের প্যাডেলের বল প্রয়োগ করি। যদি প্যাডেলে কম মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল কম গতিতে চলে, যদি প্যাডেলে বেশি মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল বেশি গতিতে চলে। অর্থাৎ বিভিন্ন মাত্রার বল প্রয়োগেই সাইকেলের গতি কম বেশি হয়। তাহলে আমরা তো দেখেছি যে আমরা যখন সাইকেল চালাই তখন আমরা জোরে প্যাডেল দিলে সাইকেল জোরে চলে, কম আস্তে প্যাডেল দিলে সাইকেল আস্তে চলে। আবার আমরা যখন ফুটবল খেলি তখন যে মাত্রার বল প্রয়োগ করি তার উপর ফুটবলের গতি নির্ভর করে। অর্থাৎ ফুটবলে আস্তে লাথি দিলে কম দূরত্ব অতিক্রম করে, জোরে লাথি দিলে অতি দ্রুত বেশি দূরত্ব অতিক্রম করে। বলের মাত্রা, বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলা হয়। মানে আমরা কি জোরে দিচ্ছি সেটাকে মূলত বলের মাত্রা বলে। বিভিন্ন মাত্রার বল প্রয়োগ বস্তুর গতি, দিক ও দূরত্বে ভিন্ন প্রভাব ফেলে। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। আমরা জানি বল প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তুকে সরানো, গতি বাড়ানো, কমানো বা থামানো যায়। কাজের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রার বল প্রয়োগ করলে কাজ সহজ হয় ও সময় বাঁচে। 2 নম্বর টপিক যদি দেখি আমরা, বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব। মানে ঘর্ষণ বল হলো কোনো কিছু ঘষে ঘষে আসা। খেলতে গিয়ে মাটির ওপর মার্বেল গড়িয়ে দিলে দেখা যায় কিছু সময় পর মার্বেল থেমে যায়। কোনো বস্তু টানতে অনেক কষ্ট হয়, আবার কোনো বস্তু সহজেই টানা যায়, এমন কেন হয়? এইসব ঘটনার পেছনে অন্যতম কারণ হলো ঘর্ষণ বল। তাহলে এইগুলোর পেছনে অন্যতম হলো কি? ঘর্ষণ বল। বস্তুর উপর ঘর্ষণ বল কি প্রভাব ফেলে? কাজ, বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব পর্যবেক্ষণ। যা করতে হবে, একটি খেলার বলকে বিদ্যালয়ের মসৃণ মেঝে এবং স্কুলের মাঠে ঘাসের উপর দিয়ে গড়িয়ে দেই। কোন ক্ষেত্রে খেলার বলটি বেশি দ্রুত অতিক্রম করলো তা পর্যবেক্ষণ করে এর কারণ লিখি। প্রচেষ্টা, পর্যবেক্ষণের ফলাফল ও তার কারণ। খেলার বল বিদ্যালয়ে মসৃণ মেঝেতে গড়িয়ে দেওয়া। খেলার বল খেলার মাঠে ঘাসের ওপর দিয়ে গড়িয়ে দেওয়া। তাহলে 2টা পর্যবেক্ষণ আমরা দেখব এবং এখানে লিখব। প্রচেষ্টা এবং পর্যবেক্ষণের ফলাফল আমরা দেখব। খেলার বল বিদ্যালয়ে মসৃণ মেঝেতে গড়িয়ে দেওয়া, এতে করে কি হলো? দূরে গিয়ে থেমে গেল। মসৃণ মেঝেতে ঘর্ষণ বল কম, কারণ মসৃণ মেঝে, তাই বলটা বেশি দূর পর্যন্ত গেল। খেলার বল খেলার মাঠে ঘাসের ওপর দিয়ে গড়িয়ে দেওয়া, তো ঘাসের ওপর কি বল অতি দ্রুত যাবে না, অল্প দূরেই থেমে গেল। অমসৃণ মাঠে ঘর্ষণ বল বেশি হওয়ায় অল্প দূরেই বলের গতি থেমে যায়। তাহলে এখান থেকে আমরা 2টা পর্যবেক্ষণ দেখলাম। সারসংক্ষেপ, বস্তুকে কোনো কিছুর ওপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চালাতে বাধা দেয়। মানে আমরা মাটির উপর কোনো কিছু চালাচ্ছি, তো মাটিরও একটা ঘর্ষণ বল আছে না, মাটি ওইটাকে ধরে রাখবে। তুমি যদি এটা বুঝতে চাও, যেমন কাদামাটি বস্তুটাকে আস্তে আস্তে যেতে দিবে, অথবা বেশি পানি থাকলে তুমি সহজে নিতে পারবে। এইভাবে পার্থক্য হয়। তুমি কোনো একটা মসৃণ টাইলসের উপর দিয়ে কোনো জিনিস যেভাবে আরামসে নিতে পারবে, তুমি কিন্তু মাটির উপর দিয়ে সেটা পারবে না, বা রাস্তায় সেটা পারবে না, কারণ সেগুলোর মসৃণতা যেটাতে যত বেশি ওর ঘর্ষণ বল তত কম। যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির সংস্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়। এই ঘর্ষণকে বল বলা হয়। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায় তখন একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর উপরের পৃষ্ঠ মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম হয়। একটু আগে বললাম না, যদি টাইলসের উপর কোনো কিছু নাও সেটাতে মসৃণ, তাই এটার ঘর্ষণ কি হবে? কম হবে। ঘর্ষণ বলটা কম হবে, মানে সেটা দ্রুত চলে যাবে জিনিসটা। টাইলসের উপর একটা মার্বেল ফেললে যেহেতু তাড়াতাড়ি যাবে, তুমি দেখবা মাটিতে ফেললে অত তাড়াতাড়ি যাচ্ছে না। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। ঘর্ষণ বলের কারণে আমরা লেখার সময় কলম ধরে রাখতে পারি, বোর্ডে লিখতে পারি, ডিএসএলআরের কাঠি জ্বালাতে পারি, হাঁটার সময় পিছলে যায় না,
আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো চকচকে মসৃণ টাইলসের মেঝেতে হাঁটার চেয়ে অমসৃণ পাকা রাস্তায় হাঁটা অধিকতর সুবিধাজনক। ঘর্ষণ বলের কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়। আবার ঘর্ষণের জন্য গতির ইঞ্জিনে বেশি জ্বালানি লাগে। বেশি ঘর্ষণ থাকলে যন্ত্রপাতির গতিশীল অংশ অনেক সময় ক্ষয়ে যায়, অনেক সময় তা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। মানে এখানে বলছে সাধারণত অমসৃণ জায়গায় আমরা গাড়ি বা সাইকেল এসব জিনিস চালাতে আমাদের কষ্ট হয়, কিন্তু মসৃণ জায়গায় সেটা অনায়াসে চালানো যায়। আলোচনা: সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের চাকার খাঁজ কাটা থাকে কেন? তো এখন প্রশ্ন হলো যে আমরা যে গাড়ির মধ্যে দেখি সাইকেলের মধ্যে খাঁজ কাটা থাকে, এটা কেন? যানবাহনের চাকা খাঁজ কাটা না থাকলে কি সমস্যা হতে পারে, এই সমস্যাটা আমরা জানবো। সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে দীপু ও জুইয়ের প্রশ্ন দুটির উত্তর খুঁজে বের করে নিচের ফাঁকা স্থানে লিখে, আমরা এখানে ফাঁকা স্থানের মধ্যে ওদের প্রশ্নের উত্তরটা লিখব। সমাধানের মধ্যে খাঁজ কাটা অংশ না থাকলে মসৃণ চাকার ঘর্ষণ বল বেশি হতো, এতে গতি নিয়ন্ত্রণ করতে সমস্যা হতো। তাহলে এই আনসারটা তোমরা সুন্দর করে এখানে বইয়ের এই জায়গায় লিখে দিবে। 3 নাম্বার যদি দেখি, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল সেটা। বিজ্ঞানী নিউটন একদিন আপেল বাগানে গাছের নিচে বসে চিন্তা করছিলেন। তখন হঠাৎ একটি আপেল গাছ থেকে নিচে এসে পড়ল। তখন তার মনে প্রশ্ন জাগলো, আপেলটি নিচে পড়লো কেন? কেন উপরের দিকে গেল না? কেনই বা স্থির হয়ে থাকলো না? আমাদের মনে নিশ্চয়ই একই প্রশ্ন জাগে, সব জিনিস উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? প্রথমে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন, এটা হলো মূল প্রশ্ন। কাজ: বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ পর্যবেক্ষণ করি। যা করতে হবে, প্রথমে বল, পেন্সিল, কাগজ, পালক ইত্যাদি হাত উঁচু করে উপর থেকে ছেড়ে দেই। 2. প্রতি ক্ষেত্রে কি ঘটে তা লক্ষ্য করি এবং নিচের ছকে লিখি। বস্তুর নাম: বল, পেন্সিল, কাগজ, পালক। হাত থেকে ছেড়ে দিলে কি ঘটে আমরা এটা একটু দেখব। তাহলে আমরা যদি পর্যবেক্ষণটা দেখি, তাহলে বল, পেন্সিল, কাগজ, পালক এগুলো উপর থেকে ছেড়ে দিলে কি ঘটে? সবগুলো বস্তুই একে একে নিচে পড়ে যায়, তবে কাগজ, পালক ধীরে ধীরে বাতাসে ভাসতে ভাসতে নিচে পড়ে। তো এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে দিবে। সারসংক্ষেপ: পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। এই টানাকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল, পেন্সিল, কাগজ বা পালক নয়, যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে। এই বলকে মধ্যাকর্ষ বল বলে। বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল সম্পর্কে আরও কিছু জানি। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন কষ্ট হয়, আর সিঁড়ি দিয়ে নামার সময় উপরে ওঠার তুলনায় কম কষ্ট হয়। এর কারণ হলো পৃথিবীর আকর্ষণ বল। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি তখন পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি, তাই শক্তি বেশি লাগে। আবার যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামি তখন পৃথিবীর আকর্ষণ বলের দিকে যাই, তখন মধ্যাকর্ষ বল সাহায্য করে, তাই নামা অনেক সহজ হয়। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মধ্যাকর্ষ বল। প্রাত্যহিক বিভিন্ন কাজে সরল যন্ত্রের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে আমরা অনেক রকম যন্ত্র ব্যবহার করি। এই সব যন্ত্র আমাদের কাজকে সহজ করে দেয়। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে যে সকল যন্ত্র ব্যবহার করি সেগুলো হলো সরল যন্ত্র। এই সব যন্ত্র আমাদেরকে কম শক্তি দিয়ে ভারী বস্তু তুলতে, ঠেলতে বা সরাতে সাহায্য করে। আমরা বিভিন্ন কাজে কি কি সরল যন্ত্র ব্যবহার করি? কাজ: দৈনন্দিন বিভিন্ন কাজে সরল যন্ত্রের শনাক্তকরণ। যা করতে হবে, আমরা দৈনন্দিন জীবনে সরল যন্ত্রের ব্যবহার সম্পর্কিত নিচের ছকটি পূরণ করি। 2. পূরণ করা ছকটি পাশের সহপাঠীর সাথে মিলিয়ে নেই ও আলোচনা করি। দৈনন্দিন কাজ ব্যবহৃত সরল যন্ত্র কিভাবে সাহায্য করে? সবজি কাটা, কাঠ কাটা, বোতলের ঢাকনা খোলা, দেহের দুই পাশের
ভার বহন করা, স্ক্রু লাগানো, ঢালু পথ র্যাম্প দিয়ে ওঠা, কূপ থেকে পানি তোলা। ব্যবহৃত সরল যন্ত্রগুলোর আমরা লিখব, কিভাবে সাহায্য করে সেগুলোও লিখব। সমাধানে যদি আমরা দেখি, দৈনন্দিন কাজ ব্যবহৃত সরল যন্ত্র কিভাবে সাহায্য করবে। সবজি কাটা ছুরি, চাপ প্রয়োগ করে সবজিকে 2 ভাগ করে। কাঠ কাটা কুড়াল, বলকে ছোট জায়গায় এনে কাঠকে কাটতে সাহায্য করে। বোতলের ঢাকনা খোলা, ক্যান ওপেনার, বলকে বাড়িয়ে ঢাকনা খুলতে সাহায্য করে। দেহের 2 পাশে ভার বহন করা, বাঁক, ভার বহনের প্রয়োজনীয় বল কমিয়ে দেয়। স্ক্রু লাগানো, স্ক্রুড্রাইভার, বল বাড়িয়ে কোনো কিছুকে আটকে রাখতে সাহায্য করে। ঢালু পথ র্যাম্প দিয়ে ওঠা, র্যাম্প, ভরকে উপরে তুলতে কম বল প্রয়োগ করতে সাহায্য করে। কূপ থেকে পানি তোলা, পুলি, বলের দিক পরিবর্তন করে কূপ থেকে পানি তুলতে সাহায্য করে। এভাবে করে সুন্দর করে এগুলো ভালো করে এখানের মধ্যে লিখে ফেলবে। সার সংক্ষেপ, দৈনন্দিন জীবনে আমরা অনেক সরল যন্ত্র ব্যবহার করি, যেমন ছুরি, কাঁচি, কুড়াল, পুলি, র্যাম্প, হাতুড়ি, স্ক্রুড্রাইভার ইত্যাদি। এইসব যন্ত্র বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়, যেমন কাটা, তোলা, চাপ দেওয়া, ঘোরানো ইত্যাদি কাজে ব্যবহার হয়। প্রাত্যহিক জীবনে সরল যন্ত্রের ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা কাজ করার সময় বলের দিক ও বলের মাত্রার পরিবর্তন করে। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের সরল যন্ত্র ব্যবহার করি, যা আমাদের দৈনন্দিন কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তোলে। সকল যন্ত্রসমূহ যেমন লিভার, পুলি, ঢাকা ও অক্ষ, হেলানো, সমতল, স্ক্রু এবং ওয়েজ এগুলো সাধারণ গঠনের হলেও এগুলোর বৈজ্ঞানিক কার্যকারিতা অনেক। যেমন টিউবওয়েলের হাতল, রিকশার চাকা, কুয়া থেকে পানি তোলার দড়ি ও কাঠ কাটার কুড়াল, বোতলের ঢাকনা খোলার স্ক্রু সব কিছুই সরল যন্ত্রের ব্যবহার। এগুলো আমাদের কম বল প্রয়োগে কাজ করতে সাহায্য করে এবং সময় ও পরিশ্রম বাঁচায়। এইসব যন্ত্র শুধু ঘরে নয়, বাইরের কাজেও ব্যাপকভাবে ব্যবহার হয়। গুদামে ভারী মাল তুলতে ঢালু পথ ব্যবহার করা হয়। নির্মাণ কাজে মালামাল তোলার জন্য পুলি ব্যবহার করা হয়। হাসপাতালে ঢালু র্যাম্প থেকে যাতে রোগীর স্ট্রেচার সহজে তোলা যায়। তাছাড়াও দরজার হাতল, বোতলের ঢাকনা, কাটা চামচ, স্ক্রুড্রাইভার ইত্যাদি প্রতিদিনের জীবনের কাজে ব্যবহারের সরল যন্ত্র। এইসব যন্ত্রের ব্যবহার আমাদের জীবনের নানা দিককে সহজতর করে তোলে। 5 নাম্বার, কাজ সহজ করার ক্ষেত্রে সরল যন্ত্রের ভূমিকা। আমরা জেনেছি সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজে সহজ, দ্রুত ও কার্যকর করে তোলে। এবার আমরা দেখি সরল যন্ত্রগুলো কিভাবে কাজ করে। কাজ সহজ করতে সরল যন্ত্র কিভাবে কাজ করে। সরল যন্ত্র দিয়ে কাজ করি। লিভার, একটি কাঠি বা স্কেল, ছোট পাথর, পেন্সিল ভিত্তি হিসেবে নিব। আমরা যা করতে হবে, প্রথমে দেখো আমরা একটা নিলাম ত্রিকোণ আকৃতির, এখানে আমরা বসালাম, এখানে একটা পাথর, এইটা আমরা দিব। একটি টেবিলের ওপর একটি পেন্সিল রাখি, এখানের মধ্যে আমরা একটা পেন্সিল রাখবো। পেন্সিলকে ভিত্তি বানাই, তার উপর স্কেল রাখি। এই পেন্সিল আমরা এটাকে নিব, এটার উপর ভিত্তি বানাবো এটাকে। পেন্সিল বলতে এখানে পেন্সিলের একটা অংশ দিছে আর কি, বাঁকা অংশটা শুধু। পেন্সিলের উপর স্কেলটি এমনভাবে রাখি যেন সে এর মতো ওঠানামা করে, মানে এমনভাবে রাখি যাতে এটা কি করে, ওঠানামা করে, মাটিতে এক সাইডে যাতে লেগে না যায়। স্কেলের উপর এক প্রান্তে একটি ছোট পাথর রাখি, এক প্রান্তে একটা ছোট পাথর রাখলাম, অন্য প্রান্তে আঙ্গুল দিয়ে নিচের দিকে চাপ দেই। স্কেলের নিচে পেন্সিলের অবস্থান বদলিয়ে আঙ্গুল দিয়ে চাপ দেই, মানে এই স্কেলের মধ্যে আমরা কি করলাম, অবস্থান বদলাই, আঙ্গুল দিয়ে চাপ দিই। পাথরটা কি উপরে উঠলো? পাথর ওঠাতে কি অনেক জোর লেগেছে? যদি পেন্সিলের অবস্থান বদলাও, অর্থাৎ ভিত্তি মাঝখানে না রেখে এক পাশে রাখো,
তাহলে কি জিনিস তোলা সহজ হয়? সহপাঠীদের সাথে আলোচনা করে দীপু ও জুইয়ের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি, নিচে ফাঁকা স্থানে লিখি। এই ফাঁকা স্থানে আমরা ওদের প্রশ্নের উত্তরগুলো লিখব। পর্যবেক্ষণ: পাথরটি উপরে উঠেছে। ভিত্তি মাঝখানে না রেখে পাথরের কাছে রাখলে আরও সহজে তোলা যাবে। আঙ্গুলের কাছাকাছি রাখলে তোলা কঠিন হবে, অর্থাৎ বেশি জোরে চাপ দিতে হবে। নির্দিষ্ট ভিত্তি বিন্দুতে কম জোর দিয়ে সহজে পাথর তোলা। তো এইভাবে করে তোমরা এটা সহজে এখানে লিখতে পারবে। সারসংক্ষেপ: লিভার পরীক্ষায় আমরা দেখেছি একটি নির্দিষ্ট ভিত্তি বিন্দুর সাহায্যে কম জোর দিয়ে সহজে ভারী বস্তু তোলা যায়। সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে এবং কম পরিশ্রমে বেশি কাজ করতে সাহায্য করে। সরল যন্ত্র সম্পর্কে আরও কিছু জানি। আমাদের ব্যবহৃত অনেক সরল যন্ত্রের মধ্যে বিশেষ কয়েকটি সরল যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন হেলানো তল, কপিকল ও লিভার। হেলানো তল মানে এরকম হেলানো তল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ, যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতলে বস্তু ঠেলে ওঠানো সহজ হয়, কারণ এতে কম বল লাগে। কোনো বস্তুকে উপরের দিকে তুলতে হলে মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। সরাসরি তোলার সময় আমরা বস্তুর ওজনের সমান বা বেশি বল প্রয়োগ করি। বস্তু হেলানো সমতলে সেই একই ধীরে ধীরে ও কম বল প্রয়োগ করা যায়। হুইল চেয়ারের র্যাম্প, সিঁড়ি, ঢালু রাস্তা হলো হেলানো সমতলের উদাহরণ। এভাবে করে তোমরা এটা লিখতে পারবে। কপিকল, এখানের মধ্যে আমরা কপিকলের ব্যবহারটা দেখতে পাচ্ছি। কপিকল এমন একটি যন্ত্র যা একটি চাকায় দড়ি পেঁচিয়ে ভারী বস্তু সহজে উপরে তোলার কাজে ব্যবহার হয়। এই সরল যন্ত্রের সাহায্যে আমরা দড়ি নিচের দিকে টান দিয়ে ভারী জিনিস উপরের দিকে উঠিয়ে আনতে পারি। প্রতিদিন স্কুলে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছ, উপরের পতাকা তোলার জন্য দড়ি নিচের দিকে টানা হচ্ছে আর পতাকা উপরের দিকে উঠে যাচ্ছে। পতাকা তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। কপিকল ব্যবহার করে আমরা অল্প বল প্রয়োগ করে ভারী বস্তুকে সহজে উপরে উঠাতে পারি। আমরা এই ধরনের উদাহরণ আরও দেখতে পাই, যেমন কূপ থেকে পানি তোলার দড়ি, চাকা, নির্মাণ কাজে নির্মাণ সামগ্রী তোলার যন্ত্র। এরপর হলো লিভার মানে কাটার আর কি। লিভার হলো এক ধরনের যন্ত্র। লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এতে এক পাশে চাপ দিলে অন্য পাশে ভার ওঠে বা নড়ে। লিভারের সাহায্যে বেশি ভার তোলার জন্য কম শক্তি লাগে। এরকম আরও অনেক সরল যন্ত্র আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন সিসে, সাঁড়াশি, ক্যান ওপেনার, পানি সেচের দোন ইত্যাদি। 1 নম্বরের মধ্যে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। প্রথমে 1 নম্বর আছে, বল প্রয়োগে দুটি প্রধান পদ্ধতি কি? এটা হলো টান ও ধাক্কা, এই দুইটা হলো প্রধান, টান দেওয়া এবং ধাক্কা দেওয়া। খ নম্বরে, যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হবে? বেড়ে যাবে। উত্তর হবে কি? বেড়ে যাবে। 3, ঘাসের ওপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দ্রুত অতিক্রম করে কেন? ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে বলে। তাহলে উত্তর হবে এটা, ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে বলে। ঘ নম্বর, নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে? এটা হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা, আমরা এর বিরুদ্ধে কাজ করি। পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি, তখন তার জন্য আমাদের উঠতে কষ্ট বেশি হয়, নামতে কষ্ট কম হয়। ও নম্বর, একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব? পেন্সিলকে মধ্যবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা। উত্তর হবে এটা। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করি। 1, বল প্রয়োগ করে বস্তু ঢ্যাঁস যায়, তাহলে বল প্রয়োগ করে বস্তু সরানো যায়। 2 নম্বর, বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি, তাহলে খ নম্বর উত্তর হলো বেশি। গতে, একটি বস্তুর পৃষ্ঠ যে দিকে সরে যেতে চায় তার ঢ্যাঁস দিকে ঘর্ষণ বল কাজ করে, বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। গতে, পৃথিবী সকল বস্তুকে ঢ্যাঁস দিকে টানে, নিজের দিকে টানে।
ও নাম্বার, কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে। কি বলে? সরল যন্ত্র। তো এখান থেকে তোমরা সুন্দর করে এই উত্তরগুলো এখান থেকে লিখে ফেলতে পারবে। শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করি ও টিক দেই। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে। তাহলে মসৃণ পৃষ্ঠে নিশ্চয়ই বল কম থাকে, ঘর্ষণ বল, তাহলে এটা শুদ্ধ। পৃথিবীর আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত। যদি আকর্ষণ বল না থাকতো তাহলে সত্য। ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছলে যায় না, এটাও সত্য। লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি শক্তি লাগে, এটা হবে কম শক্তি লাগে, তাহলে এটা হবে অশুদ্ধ, তাহলে এটা হবে এখানে। কপিকলের সাহায্যে রশি নিচে টেনে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়, এটা সত্য। তাহলে এভাবে করে তোমরা ছকটা পূরণ করতে পারবে। 4 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 ঘর্ষণ বল কাকে বলে? 2 হেলানো সমতল কি? 3 ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কী ধরনের সমস্যা হতে পারে? 4 বাড়িতে বা আশেপাশে যে কোনো বস্তু সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলো ব্যবহার লেখো। ও যদি পৃথিবীর মধ্যাকর্ষ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো? যুক্তি সহ উত্তর দাও। এগুলো আমরা এখন লিখব। 1 নম্বরের মধ্যে ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। বস্তুকে কোনো কিছুর উপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল। খতে হেলানো সমতল কি? হেলানো সমতল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতলে বস্তু ঠেলে ওঠানো সহজ হয়। এই ক্ষেত্রে খুবই কম বল প্রয়োগ করে কাজ করা যায়। ঘ নাম্বার, ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরা কী ধরনের সমস্যা হতে পারে? যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, একে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল না থাকলে আমরা মাটিতে সহজভাবে চলাচল করতে পারতাম না। এছাড়াও ঘর্ষণ বল না থাকলে মাটিতে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। ঘ নাম্বার, বাড়িতে বা আশেপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলোর ব্যবহার লেখো। বাড়িতে বা আশেপাশে ব্যবহৃত হয় এমন দুটি সরল যন্ত্র হলো কাঁচি ও কপিকল। কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার বা কোনো বস্তু কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপরদিকে কপিকলও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার যা ব্যবহার করে নলকূপ থেকে পানি ছিটানো হয়। ও নম্বর, যদি পৃথিবীর মধ্যাকর্ষ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তিসহ উত্তর দাও। পৃথিবীর মধ্যাকর্ষ বল না থাকলে আমাদের দৈনন্দিন জীবন যে সমস্যা হতো তা হলো 1 কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তার নিচে না পড়ে বাতাসে ভেসে থাকতো। 2 আমরা নিজেদের ওজনহীন অনুভব করতাম। 3 মধ্যাকর্ষ বল না থাকলে আমরা চাপ অনুভব করতাম না, ফলে আমাদের নানাবিধ শারীরিক অসুবিধা দেখা দিত। তো এইভাবে করে এগুলোর আনসার খুবই সুন্দর করে তোমরা সংক্ষিপ্তগুলো লিখতে পারবে। এরপরে যদি আমরা 5 নাম্বার দেখি বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নাম্বার, ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? খ নাম্বার, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। ঘতে একটি ভারী পাথর ওঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব এবং কেন? মনে করো বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল নিয়ে একটি প্রদর্শনীয় করতে হবে। দুই বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো। তো এখান থেকে আমরা আনসারগুলো এখন করব। তো ক নম্বর প্রশ্নটা আমরা দেখলাম, বল ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, যাকে ঘর্ষণ বল বলে। অপরদিকে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর যে বলের কারণে নিচের দিকে নেমে আসে তাকে মধ্যাকর্ষ বল বলে। আমাদের জীবনে ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বলের প্রভাব নিচে উল্লেখ করা হলো। ঘর্ষণ বল, 1 নম্বর, ঘর্ষণ বলের প্রভাবে আমরা বোর্ডে লিখতে পারি ও দিয়াশলায় এর কাঠি জ্বালাতে পারি। 2
ঘর্ষণ বল আছে বলেই আমরা হাঁটার সময় পিছলে যাই না। মধ্যাকর্ষ বল। 1 নাম্বার, কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে তা পুনরায় নিচে নেমে আসে। 2, এই বলের ফলেই আমরা পৃথিবীতে বসে ওজন অনুভব করি। খ নাম্বার, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করার প্রধান কারণ হলো ঘর্ষণ বলের ভিন্নতা। ঘর্ষণ এমন একটি বল যা দুটি পৃষ্ঠের আপেক্ষিক গতি প্রতিরোধ করে। মসৃণ পৃষ্ঠের উপরিভাগে অনেক বেশি সমতল থাকে বলে এই ক্ষেত্রে ঘর্ষণ কম হয়, তাই মসৃণ পৃষ্ঠে কোনো বল গড়িয়ে দিলে তা অধিক দূর অতিক্রম করে। অপরদিকে অমসৃণ পৃষ্ঠের উপরিতল সমতল হয় না, এই পৃষ্ঠে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু অংশ থাকে, তাই এক্ষেত্রে বল ও পৃষ্ঠের মধ্যকার বল ঘর্ষণ বা প্রতিরোধ বলেও বেশি হয়ে থাকে। তাই অমসৃণ পৃষ্ঠে কোনো বল গড়িয়ে দিলে তা কম দূরত্ব অতিক্রম করে থাকে। ঘ নম্বর, একটি ভারী পাথর ওঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব, কেন? ভারী পাথর ওঠানোর জন্য লিভার ব্যবহার করা হয়, কারণ লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এর ফলে কম বল প্রয়োগ করে অনেক বেশি ভার ওঠানো যায়। লিভার বলের গুণিতক হিসেবে কাজ করে থাকে। ঘ নম্বর, মনে করো বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল নিয়ে একটি প্রদর্শনী করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো। বিদ্যালয় বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল নিয়ে প্রদর্শনীর জন্য প্রথমে শিক্ষকের সহায়তায় সহপাঠীরা দায়িত্ব ভাগ করে নেবে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করব। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিদ্যালয়ের আঙ্গিনায় মেলা আয়োজনের জন্য স্থান ও সময় নির্ধারণ করব। প্রদর্শনীর জন্য পোস্টার, চার্ট বা মডেল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করব। শিক্ষকের তত্ত্বাবধানে মেলার নির্ধারিত দিনের আগেই পোস্টার বা মডেল তৈরি করব। নিচে পোস্টার পেপারের ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকের সামনে উপস্থাপনের জন্য একটি নমুনা প্রস্তুত করে দেওয়া হলো। ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। 1 নম্বর, ঘর্ষণ বল সবসময় দুটি সংস্পর্শে থাকা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 2 নম্বর, ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। মধ্যাকর্ষ বলের বৈশিষ্ট্য। মধ্যাকর্ষ বল একটি আকর্ষণ বল যা মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে কাজ করে। 2 নম্বর, বস্তুর ভর যত বেশি মধ্যাকর্ষ বল তত শক্তিশালী হবে। ঘর্ষণ ও মধ্যাকর্ষণ বলের পার্থক্য হলো ঘর্ষণ বল, মধ্যাকর্ষ বল। 1 নম্বর, দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দানকারী একটি স্পর্শক বল। এটি একটি আকর্ষণ বল যা দুটি বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়। দুইটি সংস্পর্শে থাকা পৃষ্ঠের অমসৃণতার কারণে এই বল উৎপন্ন হয়। ভর আছে এমন যে কোনো দুটি বস্তুর মধ্যে এই বল ক্রিয়া করে। 3 নম্বর, এই বল গতির বিপরীত দিকে কাজ করে এবং গতিকে বাধা দেয়। 3, এই বল সর্বদা দুটি বস্তুকে একে অপরের দিকে আকর্ষণ করে। এরপরে একটি টেবিলের উপরে দিয়ে কোনো বস্তু গড়িয়ে দিলে তা কিছুক্ষণ পর থেমে যায় ঘর্ষণ বলের কারণে। পৃথিবীর উপর বস্তুর পতন মধ্যাকর্ষ বলের উদাহরণ। তাহলে এটা আমরা ভালো করে এগুলো দেখে সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ধারাবাহিকভাবে লিখে ফেলবে।